দর্শক সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন জান এন্ড মাইজা প্রেজেন্টস কালার্স 24 এ আয়োজনে আপনাদের সাথে আছি আমি শাফরিন জেবিন আর আমার সাথে আজ আছে একটি ছবি। ভাবছেন ছবি আবার থাকে কি করে? ছবি বলছি এই কারণে একটি সিনেমা নির্মাণে যেই তিন প্রধান চরিত্র প্রয়োজন, যেই তিন প্রধান ব্যক্তির প্রয়োজন, নায়ক, নায়িকা আর পরিচালক, তারাই আছেন আমার সাথে স্টুডিওতে। আছেন চিত্রনায়ক শিপন মিত্র, আছেন নায়িকা হুমায়রা সুভা, হ্যালো, এবং আমার পাশে আছে পরিচালক রফিক শিকদার। তিনজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে কালার্স 24 এ। থ্যাংক ইউ আমাদের ইনভাইট করার জন্য। 20 অক্টোবর থেকে ক্রিকেট খেলা শুরু হচ্ছে, মানে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট। সো আমি শুনেছি যে সুভা নাকি খেলা দেখাই বন্ধ করে দিয়েছে। না, আবার স্টার্ট করব, সমস্যা নেই। কেন বন্ধ করেছে? এই যে সিনেমা, তারপরে হচ্ছে ফ্যামিলি, সবকিছু মিলে এখন এরকম সময় হয় না, কিন্তু দেখবো। আবার গান শোনা হয়? হ্যাঁ। কি গান? সব ধরনের গানই। পছন্দের তালিকায় কোন গানটি আছে? আমার ছবির গান। কোনটা? শুনি না। এই পথ যদি না শেষ হয়। ওকে, এই প্রসঙ্গে আসবো। আমি একটু শিপনের কাছে আসছি। দেশা দ্য লিডার দিয়ে প্রথম নিজেকে মেলে ধরা, শুরুটা দেশা দ্য লিডার দিয়ে। এরপরও আরও 5-6টি সিনেমায় অভিনয় করা হয়েছে বা মুক্তি পেয়েছে, যেখানে ইউটার্ন, বিগ ব্রাদার, চলো পালাই, ঢাকা অ্যাটাক, মাতাল, ভালোবাসার রাজকন্যার মতো ছবিতে অভিনয় করা হয়েছে। আমি জানতে চাচ্ছিলাম, দেশা দ্য লিডারের পর পরবর্তী এতগুলো ছবি আমরা দেখেছি, প্রথম ছবির মতো পরবর্তী ছবিগুলোতে সেভাবে মেলে ধরতে দেখিনি বা মেলে ধরার সুযোগ হয়নি, নাকি পারোনি, কোনটা? না, এটা আসলে ভুল। দেশা দ্য লিডারের পর আমার ইউটার্ন মুভিটা ভালো ছিল, কিন্তু আমাদের একটু তখনকার প্রমোশনাল অ্যাক্টিভিটিসের কারণে আমাদের মুভিটা একটু ঝরে পড়ে, কিন্তু আমাদের মুভির কন্টেন্ট খুবই ভালো ছিল। আর তারপর আসলে ভালো, মানে গল্প সবগুলোই ভালো, বাট হয় না মনের মতো গল্প পাইনি আমার, মানে হয়তো আমার সাথে ব্যাটে বলে মিলেনি বা আমার লাক ফেভার করেনি। বাট আফটার দেশা দ্য লিডার আমি সত্যি বলছি, মানে এমন না যে এখন আমি প্রমোশনে বসছি বলে বলছি, বসন্ত বিকেল আমার একটা স্বপ্নের ছবি, স্বপ্নের গল্প। আচ্ছা, আমি আসছি বসন্ত বিকেলে, বাট তার আগে আমি পরিচালকের কাছে একটু জানতে চাই। আমি শুনেছি পরিচালক নাকি নায়ক নায়িকাদের বেশ ভালো কাঁদাতে পারে। আসলে আমার হৃদয়টাই এরকম, মানে কারো কান্না দেখলে আমি কেঁদে ফেলি। সুতরাং আমি চেয়েছি আমার সিনেমার মধ্যে, আমার প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে এই ধরনের একটি পরিণতি দিয়েই হয় যে অন্ততপক্ষে চোখের জল যেন এক ফোঁটা ফেলতে পারে দর্শক। আচ্ছা, নায়ক নায়িকা কি বলবে? সে কি আসলে অনেক কাঁদাতে পারে? নায়িকা বলো। একদম, মানে আমি তো মানে মনে হয় যে কয়েক বালতি পানি মানে ফেলেছি অলরেডি, চোখের অরিজিনাল পানি। না, আসলে আমি বলবো যে আমাদের গল্পের একদম শেষ ভাগটাতেই বলবো আমি, শেষ ভাগটাতে গল্পের পরিণতিটা এরকমই। মানে ইভেন আমি রফিক শিকদার ভাইকে আমি আসলে অনেক ধন্যবাদ দিব, কারণ একটা অনেক কাজ করেছি তো। অ্যারেঞ্জমেন্ট একটা ফ্যাক্ট, যেমন আমি একটু আগে গল্পে বলছিলাম, যেমন ওখানে আমার একটা দেখায় যে আমার মা মারা গেছে, আমি মার খাটিটা নিয়ে হাঁটছি, ওইখানে কিন্তু নর্মালি ফিল্মে একটা ডামি হয়তো একটা পুতুল টুতুল ডল টল দিয়ে রাখে বা সবকিছু, হিরোরা কষ্ট করতে চায় না, বাট আমি কষ্ট করেছিও, ইভেন সে বাধ্য করেছে আমার কষ্টটা করতে, যে তুমি ফিল করো এখানে একজন মানুষ মারা গেছেন, এটা তোমার মা, এবং তুমি ইভেন ওইভাবে যখন ফিলটা দিয়ে দিয়েছে না, যখন আমি ফিল করেছি দিস ইজ মি অ্যান্ড আমি আমার মাকে হোল্ড করছি, তখন আসলে ওই ফেক কান্না করার লাগে না, মানে ওই কান্নাটা না অটোমেটিকলি আসে। বা কিছু কিছু পরিণতি আছে, আমি সব বললে মজা চলে যাবে, আমাদের টেইলারে কিছু কিছু পরিণতি আছে, ওখানে কিন্তু অনেক চোখের জল দেখিয়েছে, মানে ওইখানকার আমাদের ইমোশনগুলোই এমন ছিল যে আমাদের বাধ্য হয়েছে, আমাদের যে আমি আর সুভার একটা সিন আছে, ওইখানে আমাদের ডায়লগগুলো এমন ছিল যে মানে ওই ডায়লগটা দিতে গিয়ে অলরেডি নর্মালি টাপ করে মানে জল পড়ে গেছে চোখে, এই তো। আচ্ছা, শুরু থেকেই আসলে যেই বিষয়টা নিয়ে কথা হচ্ছিল বসন্ত বিকেলে, যেই বসন্ত বিকেলের কারণে পরিচালক তোমাদের দুজনকে কাঁদিয়েছে এবং সুভা বলছিল যে তার প্রথম ছবি, সেই ছবিটার কিছু অংশ দেখে আসি। এখন থেকে আমি তোর দুর্দিনের সাথী হব। আপনার তো এখন অনেক টাকা, মানবিক বিবেচনায় আপনি টাকাগুলো দিলে সূর্যের মা বেঁচে যাবে। ধ্বংসের অপর্ণামা। উপেন সাহার ছেলে ভেলোরের একটি হাসপাতালে ডাক্তারি পেশায় যুক্ত, বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। তাহলে আমি
এই সম্পর্ককে ছিন্ন করতে পারবো না জামাইবাবু। আর আমাদের কথা যদি না শুনি তাহলে বিষ খেয়ে মরবো আমরা। হে ভগবান, আমার রুদ্র যেন বড় হয়ে সিনেমার অনেক বড় পরিচালক হতে পারে। রুদ্রের ভাগ্য গণনা করে যা দেখলাম তা খুবই দুঃখজনক। রুদ্র কখনো সুখী হতে পারবে না। কি হবে এসব ছাইপাশ লিখে? কি পেয়েছো এসব লেখালেখি করে? সব প্রশ্ন উত্তর ভগবানের কাছে থাকে না। আমাদের চেয়ে ভালো খেলার সাথী ভগবানের কাছে সম্ভবত নেই, তাই হয়তো আমরা দুজনেই তার খেলার শিকার। যে ভগবান ভালোবাসার মূল্য বোঝে না, আমি মানি না ওই ভগবানকে। আপনি আমাকে কেন বিয়ে করতে চান? কি পাবেন আপনি আমার কাছ থেকে? কিছুই চাই না, তুমি আমার স্ত্রী, এই পরিচয়টাই আমাকে ভালো রাখবে। এই জন্মে তোমার ঘরণী হতে পারিনি, তাতে কি? পরের জন্মে আমি তোমার ঘরণী হওয়ার জন্য জন্মাবো। বসন্ত বিকেলে পূবালি বাতাসে স্বপ্নগুলো আজ। আমি যতদূর শুনেছি এটি আপনার স্বপ্নের একটি ছবি। তো আপনার নিজের স্বপ্নের এই ছবিটিতে আপনি যে কাস্টিং করলেন, নায়িকা হিসেবে কেন নতুন চরিত্রকে নিলেন? মানে আপনার কি মানে নতুন কোনো নায়িকা নিতে হতো, বাজেটে মিল ছিল না এই কারণে, নাকি কেউ আপনার সাথে কাজ করতে চাচ্ছিল না? দেখুন, আমি বাজেটের উপরে ভয় পেয়ে সিনেমা করতে আসিনি। আমি অনেক ক্ষেত্রে দেখেছি, আমার আগের ছবির ক্ষেত্রে দেখেছি যে প্রডিউসার এই পরিমাণ টাকা দিচ্ছে, কিন্তু এই টাকাতে আমার এই সিকোয়েন্সটা একটি আয়োজনের দৃশ্য হবে না, আমি পকেটে টাকা খরচ করে ফেলেছি। এটা আমি করেছি কারণ দিন শেষে তো একটি সিনেমার মানে ডিরেক্টরের দিন শেষে, কারণ ডিরেক্টর ওই একটি সিনেমার প্রত্যেকটা সেক্টরের মালিক, কৃতিত্বের অধিকারও রাখে। একটা নায়ক নায়িকা যদি ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, কৃতিত্ব ডিরেক্টরের। একটি গান যদি ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, সেটা ডিরেক্টরের কৃতিত্ব, কারণ ডিরেক্টর সিলেক্ট করেছে গানটা, যে এই গানটা আমার লাগবে, এরকম একটি গান লাগবে। উনি ভিজুয়ালাইজেশন করেছে, পিকচারাইজেশন করেছে তার নিজের মেধা দিয়ে। সুতরাং কৃতিত্বের প্রত্যেকটা সেক্টরের ডিরেক্টরের কৃতিত্ব আছে। আমি আপোষহীনভাবেই কাজ করেছি এবং করতেও চাই। আমি এই ছবিতে আপোষ একেবারেই করিনি। কেন করিনি? সেটা হচ্ছে এই সিনেমাটি হচ্ছে আমার মায়ের ঘটনাবহুল একটি ঘটনাকে কেন্দ্র করে তৈরি করেছি। যেহেতু আমার মা পৃথিবীতে নেই, যে মাই ছিল আমার সব। নতুন, আমার এটা নতুন নায়িকা নিয়ে নতুন কাজ নয়, আগেও করেছি। তানহা তাসনি আমার প্রথম সিনেমাতে একদম নতুন একটি মেয়ে, সে আমার সিনেমাতে তার অভিষেক হয় করেছে। তো আমার ইচ্ছে করে যে আসলে যারা তারকা আমার দৃষ্টিতে তথাকথিত কিছু তারকা নিজেদেরকে তারকা হিসেবে দাবি করে, মহাতারকা ভেবে ফেলে, আসলে রুচিবোধ আমার রুচির সঙ্গে কারো রুচি মিলবে না, হয়তো কাছাকাছি যাবে, কিন্তু আমার রুচির সঙ্গে ওই সকল তারকাদের রুচিবোধটা মেলে না। হয়তো আমার ধারণা হয়েছে যে হয়তো আমি সাহিত্যে পড়াশোনা করেছি, মানে সাহিত্য নিয়ে ঘাটাঘাটি করেছি বলেই তাদের মেন্টালিটি বা তাদের রুচিবোধের সঙ্গে আমার রুচির মিলটা নেই। আচ্ছা, ট্রেলারে দেখছিলাম, যতদূর জানি যে এই সিনেমায় আপনার বড় বোনের চরিত্রে অভিনয় করেছেন শাহনূর। তো সেখানে ট্রেলারে দেখছিলাম চর খেতে হয়েছে। কটা চর খেতে হয়েছে বাস্তবে? অনেকগুলো, 5-7টা হবে, আর সবগুলো রিয়েল ছিল। কারণ আমার তো এটা প্রথম ছবি, আমি বুঝছিলাম না যে চর মারলে কি করতে হয়, তো ওটা অরিজিনালি ছিল। এই আর কি। ব্যথা লাগেনি? কান্নাটা তাহলে সত্যি সত্যি ছিল? ব্যথা আমি কাঁদতে পারতেছিলাম না, আমি হাসতেছিলাম ওই মানে সিনটা করার আগে। তো ডিরেক্টর অনেক বকা দিচ্ছিল আমাকে, কোনোভাবেই কাঁদতে পারতেছিলাম না। যখন চরটা খেয়েছি অটোমেটিকলি কেঁদেছি, মানে শটটা ভালো হয়েছে, সব বলেছে। আমি একটু শিপন তোমার কাছে আসছি। আমি বলতে শুনেছি তোমাকে কোথাও যে তোমার এখন পর্যন্ত 9টি ছবি মুক্তি পেয়েছে এবং তার মধ্যে বসন্ত বিকেলে বেস্ট ছবি ক্যারিয়ারের। এটা কেন বলেছো? মানে এটা কি দর্শক আগ্রহ ধরে রাখতে নাকি কেন? আমি যেমন আমার যাওয়া পাখি বলো তার অলরেডি স্ক্রিনে চলছে, আমি কিন্তু এটা নিয়েও আমি অনেক আশাবাদী এবং ভালো চলছে, এবং আমি মানে অনেক সাধুবাদ অর্জন করছি, সবাই ভালো বলছে, প্রশংসা করছে, এবং মানিক ভাই অনেক ভালো একজন ডিরেক্টর। বাট কিছু হয় না, কিছু গল্প মানে মানে মনের মতো থাকে, মানে একটা প্রাণ থাকে গল্প, সব গল্পে প্রাণ আছে, সবগুলোতে আমি আমার বেস্ট এফোর্ট দিয়েছি। কিন্তু বসন্ত বিকেল করতে যে মনে হচ্ছে যে রুদ্র চরিত্রটা
জন্য আমাকে আমার ডিরেক্টর সময় দিয়েছে এবং রুদ্র চরিত্রটাকে আমি ধারণ করতে পেরেছি এবং আমার মনে যতটুকু বিশ্বাস, বাকিটা আমার ডিরেক্টর বলতে পারবে, অবশ্যই উনি ক্যাপ্টেন অফ দ্য শিপ, বাট আমি চেষ্টা করছি রুদ্রকে প্রেজেন্ট করতে, আর আমার মনে হচ্ছে আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করেছি এবং আমি সার্থক। আচ্ছা, সুভার কাছে আমি একটু জানতে চাই যে সুভার জীবনে কিছু আলোচনা সমালোচনা রয়েছে, কোথাও কোনোভাবে কি মনে হয় যে প্রথম ছবির ক্ষেত্রে এটি কোথাও নেতিবাচক বা ইতিবাচক সাড়া ফেলবে এই বিষয়টি? ছবির ক্ষেত্রে আমি মনে করি যে না, এরকম হবে না, বরঞ্চ মানুষ আরো আগ্রহ সহকারে দেখতে যাবে যে এই মেয়েটার জীবনে এত কিছু হয়ে গেছে, আছে না একটা মায়া মমতা বা একটা সিম্প্যাথি, এটার জন্য হচ্ছে আরো দর্শক মানে দেখতে যাবে আগ্রহ সহকারে, এটা আমি মনে করি। কারণ আমারটা তো এটা তো কোনো হচ্ছে জোকস ছিল না, এটা আমার লাইফের একটা পার্ট ছিল যেটা খুবই কষ্টদায়ক একটা পার্ট, সো এটা অবশ্যই মানুষের একটা সিম্প্যাথির জায়গা। আচ্ছা, তাহলে কি সালমান খানকে বিয়ে করার প্রস্তুতি নেওয়া হচ্ছে? না, বিয়ে তো না, আমি তাকে পছন্দ করি ছোট থেকেই, আছে না ক্রাশ বলে না, আচ্ছা সুযোগ পেলে বিয়ে করা হবে তাকে? যদি সে চায় তাহলে কেন করব না। আচ্ছা, ক্রাশ শুধু সালমান খানের জন্যই কেন? বলিউডে তো আরো তারকা আছে, শাহরুখ খান আছে, অক্ষয় কুমার আছে এবং হালের জনপ্রিয় তারকারা আছে এই মুহূর্তে, কার্তিক আরিয়ান কিংবা রণবীর, তারা না কেন? ছোট থেকে একজনকে দেখে বড় হওয়া এটা একটা আলাদা একটা ভালোবাসা বা ভালো লাগার জায়গা, আর সে তো মানে এভারগ্রিন সিঙ্গেল, আর ম্যারিড কারো দিকে তাকাবো মানে জীবনের তো এমনি অলরেডি রিয়েল লাইফে তো ঘটনা হয়ে গেছে এই ব্যাপারগুলো নিয়ে। আচ্ছা, পছন্দের আমি চাই না। বাংলাদেশি কেউ কেন নেই? বাংলাদেশি কেউ কেন তোমার ক্রাশ না? অবশ্যই ক্রাশ, কিন্তু যারা আগের ছিল, যেমন রাজ্জাক স্যার, আলমগীর স্যার, সালমান স্যার, তারপরে বর্তমানে যারা আছে তাদেরকে তো মানে ক্রাশ বলতেও ভয় লাগে। কেন? কারণ হচ্ছে কে কার হাজবেন্ড, কে কার সাথে জড়িত, এটা তো একটা ব্যাপার আছে, একটু ভয়ই পাই আমি। আচ্ছা, আমি একটু জানতে চাই সুভার কাছে কোনটা বড়, ভালোবাসা নাকি টাকা? ভালোবাসা, অবশ্যই ভালোবাসা, কিন্তু আবেগ দিয়ে তো দুনিয়া চলে না, চলতে গেলে টাকা ভালোবাসা দুইটারই প্রয়োজন। কিন্তু মানে যদি ভালোবাসা পাওয়া হয় তাহলে কি টাকা ছাড়া কোনো মানুষকে বিয়ে করবেন? এতদিন তো টাকার দিকে তাকাই নাই, হয়তো বা আবেগে পড়ে আবারও করতে পারি, ঠিক নাই। আচ্ছা, আমি একটু শিপনের কাছে আসছি, নায়িকার সাথে অনেক গসিপ করে ফেললাম। বসন্ত বিকেল নিয়ে আমি একটু ক্যামেরার পেছনের মজার কোনো গল্প শুনতে চাই, যেটা আসলে দর্শক দেখেনি বা আমিও গিয়ে হলে গিয়ে দেখতে পাবো না। ক্যামেরার পেছনের গল্পটা জানতে চাই। ক্যামেরার পিছনের গল্প আসলে অনেক মজার, কারণ আমরা দীর্ঘদিন যাবত পাবনাতে শুট করেছিলাম, পুরো ফুল টিম, আমি, সুভা, ওমর সানি ভাই, শাহানুর আপু, সুচিতা ম্যাম, ইভেন বিশাল বড় টিম, আমি নাম বলে শেষ করতে পারবো না, তানভীর, তনু, আর একদম আমার ডিরেক্টর, ওটা গ্রামের বাড়ি, সো মনে হচ্ছে নিজেদের গ্রামে আছি। আর সবচেয়ে কথা, পাবনা শহর বলবো গ্রামটা বলবো, এত সুন্দর এবং স্নিগ্ধ মানুষগুলো যে ওইখানে আসলে মানে আমরা কাজ করতে যে কোনো বেগ পাইনি এবং যা করতে চেয়েছি তাই করেছে। মানে আমাদের কিন্তু অনেক এমনও গেছে 2-3 দিন আমার তানভীর কোনো শ্যুট নেই, ওমর সানি ভাই ওদের শ্যুট, আমাদের কিন্তু পুরো ফুল টিম থাকতে হবে, তার রেডি থাকতে হবে, কাকে কখন লাগে, কিন্তু আমরা কিন্তু হিবি ফাঁকিবাজি করেছি আমি আর তানভীর, বাট আমরা অনেক মজা করেছি। ওখানে লাইক শীতে যেহেতু ছিলাম, খেজুরের রস থেকে শুরু করে তারপরে ঘি আনা, গুড় আনা, বা এই মানে এই নদীর ঘাট থেকে ওই নদীর ঘাটে চলে যাওয়া, মানে আমরা খুব মজা করেছি। পিঠা এক একজন আমাদের জন্য স্পেশাল করে পিঠা বানায় নিয়ে আসতো, এটা একটা কত ভালোবাসার জায়গা। আমি শুধু একদিন বলেছিলাম যে আমার ডাবের পানি খেতে ইচ্ছা করেছে, তো মানে ওই আমরা যেখানে মানে আমরা তো হচ্ছে ডিরেক্টর স্যারের বাসায় আমরা শ্যুট করছিলাম ম্যাক্সিমাম শ্যুটগুলো, তো ওইটার ওনার বাসার পাশে একজনের ডাবের গাছ ছিল, সে তো মানে মনে হয় যে 2-3 ভ্যান ডাব দিয়ে গেছে, তো আমরা সবাই মিলে ডাবগুলো অনেক মজা করে খেয়েছি, সানি ভাই থেকে শুরু করে আমি, শিপন, আমরা সবাই অনেক মানে আন্তরিক। পাবনার মানুষ যে এত ভালো, মানে না গেলে কেউ পাবনা শহরে বুঝতে পারবে না যে তারা এত আন্তরিক, ভেরি অনেস্ট। মানে মজায় মজায় আসলে সিনেমা শুটিংটা হয়েছে, আর সুভারও প্রথম ছবি হিসেবে ভালোই মজা পেয়েছে সে কাজ করে। মানে আমি তো ভয়ে ছিলাম, ওখানে যে ভয় কেটে গেছে পুরো। আচ্ছা, আমি একটু পরিচালকের কাছে আসছি। বলছিলেন যে নির্মাণের সময় এসে, ছবি নির্মাণে করতে এসে আপনি কিছু পলিটিক্সের শিকার হয়েছিলেন, সেই পলিটিক্সটা আসলে কি? পলিটিক্স আসলে যেটা হচ্ছিল, আমি যখন এই সিনেমাটা গল্পটা নির্ধারণ করি, সমাপ্ত করি, আমি নতুন কথাটা আপনি তুলেছিলেন,
নতুন কেন নিয়েছি, অনেকটা জিদ থেকে না বলা যায়। আচ্ছা, কারণ হচ্ছে নায়িকা নিয়ে নোংরা রাজনীতি হয় আমাদের ইন্ডাস্ট্রিতে। রফিক শিকদার কেমন ডিরেক্টর সেটা বিবেচনার বিষয় না, ব্যক্তি রফিক শিকদারের সাথে কার কতটুকু ঝামেলা আছে এটাই তখন সামনে চলে আসে। আচ্ছা, ধরুন আমাদের যাদের সঙ্গে আমি বেশি চলেছি, আমার কাছে পরে দেখেছি যে তাদের দ্বারাই আমি বেশি উপেক্ষিত হচ্ছি। তো যাই হোক, আমি জিদ করে নিয়েছিলাম, ওটা আমি 19 তারিখে বলবো কিছু বিষয়, আমি এখন বলতে চাচ্ছি না, কারণ আমি একটি বিষয় আমি এখন অপেক্ষায় আছি। আচ্ছা, সেই অপেক্ষার অবসানটা ইতিবাচকভাবে যদি হয়ে যায় তাহলে তো হয়েই গেল, না হলে আমি সেদিন কিছু কথা বলবো। 19 তারিখের আমার যে প্রিমিয়ার শো হবে, প্রিমিয়ার শোতে আমি সকল অতিথিদের সামনে আমি কথাগুলো তুলে ধরবো যে সিনেমা বিপ্লবটা কিভাবে সম্ভব এত অন্তঃসারশূন্য মানুষ দ্বারা। কিছু আমাদের প্রজেকশন একটি বড় মাধ্যম, ভালো প্রজেকশন না হলে কিন্তু সিনেমাটা ভালো হলেই হবে না, প্রজেকশনটা ভালো হতে হবে। তো এখানে আমি কিছু প্রতিবন্ধকতার শিকার হয়েছি। আচ্ছা, আমি জানি না ওনার লেখাপড়া যার দ্বারা মানে হয়েছি, ওনার লেখাপড়া নিয়ে আমার প্রশ্ন আমি তুলব, আর ওনার আচরণগত বিষয় নিয়ে আমি প্রশ্ন তুলব। ওনার একজন সম্মানিত মানুষদের প্রতি তার যে সম্মান না দেওয়ার যে ব্যাপারগুলো আমি স্পষ্ট দেখেছি, সেগুলো আমি তাদের সামনে তুলে ধরব। এবং এটা শেষ হওয়া উচিত যে শিষ্টাচার এটা একটা মানুষের মূল্যবোধের চর্চার সঙ্গে যায়। অশিষ্টাচার, যারা শিষ্টাচার শেখেনি তারা শিল্পের সঙ্গে যায় না। এই আচরণটাও আমাকে ব্যথিত করেছে। ইভেন রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকেও অনেকটা বলতে গেলে অপমান করা হয়েছে বসন্ত বিকেলের কারণে। তো এই বিষয়গুলো আমি সামনে নিয়ে আসবো এবং ওই সকল অতিথি আমার গণমাধ্যমের ভাই যারা আছেন তাদের সামনে আমি তুলে ধরতে চাই যে আমি কি লেখাপড়া করে আসিনি। আমি একটা কথাই বলতে চাই, রুচি, পাবনাতে রুচির জন্ম হয় স্কয়ার করে, তার মানে আমি পাবনার ছেলে, রুচির জন্ম আমরা দেই। কেউ যদি রফিক শিকদারের রুচি নিয়ে প্রশ্ন তুলতে চায় তাহলে তার ঘরের খবরটা আমি নিতে চাইব, যে তার জন্মটা কোথায়, উত্থানটা কোথায় থেকে। আমার উত্থানটা যথেষ্ট জৌলুসপূর্ণ একটি জায়গায়, হয়তো এখন আমি জৌলুসপূর্ণ জায়গায় নেই, কিন্তু আমার পূর্বপুরুষটা অত্যন্ত জৌলুসপূর্ণ একটি জায়গায়, যাদের জন্ম, বেড়ে ওঠা এবং রাজত্ব করে খেয়েছে। সুতরাং সবার সঙ্গে সব কিছু যায় না, আমাদের শিষ্টাচার শিখে শিল্পের সঙ্গে জড়াতে হবে। এই অশিষ্টাচার শিল্পের জন্য হুমকি স্বরূপ, এই ব্যাপারটাই আমি 19 তারিখে সামনে নিয়ে আসতে চাচ্ছি। আসলে শিষ্টাচার সব ক্ষেত্রেই জরুরি। আমরা বেশ গম্ভীরপূর্ণ একটা কথাবার্তা আলাপচারিতে ঢুকে গেছি, আমি একটু বেরিয়ে আসতে চাই। আর আমার সাথে পরিচালক আছে, নায়ক নায়িকা আছে, ছবির দৃশ্য না দেখলেই নয়। আমি চাইবো যে সিনেমায় অনেক ধরনের দৃশ্য থাকে, রোমান্টিক, ইমোশনাল, যে কোনো কিছু। তো দুজন নায়ক নায়িকা রয়েছে, আমি চাইবো দুজনে এখানে দাঁড়াবে, একটা সিনেমার দৃশ্য করে দেখাবে এবং অবশ্যই পরিচালক গো বলবে, অ্যাকশন বলবে। এইটা টাফ না, আমরা স্ক্রিনে দেখিনি। না, আমরা এখানে একটু দেখি না সামনাসামনি। আমি দর্শক, আমি এটা মিস করতে চাই না। এটা দর্শকের জন্য আমরা একটা চমক রাখি। আমরা দর্শক তো চমক থাকছে, আমার শোতে আমার একটা চমক থাকুক না, কারণ আমাদের এই মুভিটা হচ্ছে অনেক যে কোনো একটা দৃশ্য, দুটো লাইন। এর আগে কিন্তু শিপন এসে আমাকে দুটো ডায়লগ শুনে গিয়েছিল। ওকে ফাইন, তুমি কান্না করতে থাকো, আমি দুটো ডায়লগ দিয়ে দিই। আচ্ছা, এখানে দাঁড়াতে হবে। আসো। কি তুমি কান্না করতে থাকো, আমি ডায়লগ দিচ্ছি। ওকে, পরিচালক অ্যাকশন বলবে। ওকে, ক্যামেরা রোলিং। তারা দুজন নায়ক নায়িকা আমরা যে অ্যাঙ্গেলে শুটিং করি সেটাই বলি। হ্যাঁ, একদম ওটাই। ক্যামেরা, আমি সেই এনভায়রনমেন্টে দেখতে যাচ্ছি। রেডি, শুরু হবে। 5 4 3 2 1 0 0 অ্যাকশন। এই জন্মে তোমাকে পাইনি তাতে কি, পরের জন্মে না হয় তোমার ঘরণী হওয়ার জন্যই জন্মাবো। বসন্ত বিকেলে পূবালি বাতাসে স্বপ্নগুলো আজ উড়িয়ে দিলাম, আর কোনোদিন স্বপ্ন দেখব না।
যদিও এনজি শট রেখে দিতে পারেন, বাট ভালো হয় না, আমার ছবির মতো ভালো হয়নি আর ছবিটা আমি এই বিরহ মেনে নিতে পারছি না। আমার সিনেমাতে এইরকম একটি দৃশ্য পারেনি আর কি, আমরা তো প্রস্তুতি থাকে সবকিছুতে। হ্যাঁ, তারপরও একটা এনভায়রনমেন্ট, একটা ফিল নেওয়ার চেষ্টা করছিলাম, ভালো লাগছিল। একটু মিউজিক দিয়ে দিয়েন ব্যাকগ্রাউন্ড। ওকে, আমরা তো সিনেমার একটা ভাইব পেয়ে গিয়েছি, মানে আমি স্পেশালি খুব মজা পাচ্ছিলাম। যাই হোক, দৃশ্য যেহেতু দেখে ফেললাম, একটা গান না দেখলে হয় না। গান দেখছিলাম, দারুণ লাগছিল। আমি বলতে শুনেছি আপনাকে যে বসন্ত বিকেলের সিনেমাটা যদি দর্শকরা ভালোভাবে লুফে না নেয়, ভালো না বলে, আপনি সিনেমায় বানানো ছেড়ে দিবেন। এটা কি বলার জন্য বলেছেন নাকি সত্যি? আমি আসলে বলার জন্য কিছু বলি না, কারণ আমি আবেগী মানুষ, আমার আবেগ আমাকে বাঁচিয়ে রেখেছে আমি বলতে গেলে। আমি সিনেমাটা দেখে, ট্রেলার দেখে কিছুটা তাই ভাবছি। কারণ যে মাধ্যমে এসে আমি দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবো না, সেখানে আমার থাকার অধিকারটা আমি অবশ্যই হারিয়ে ফেলবো। আচ্ছা, আমার বসন্ত বিকেল যেহেতু আমার অনেক সাধনার সিনেমা, অনেক কষ্টের সিনেমা, সব দিক থেকে কষ্ট করেছে। আমার আর্টিস্ট কলা কুশলীরও প্রচণ্ড কষ্ট করেছে। মানে আমার কথা হচ্ছে যে আমি যদি দর্শক রুচির প্রতিফলন না ঘটাতে পারি, তাদের রুচিসম্মত উপাদান যদি আমি না দিতে পারি, তাহলে আমার থাকার অধিকার এখানে থাকবে কেন? এটা আমার জায়গা থেকে, কারণ আমি যখন দর্শক নিশ্চয়ই ভালোটাই দেখতে চাইবো। আমি ভালো না মন্দ বানিয়েছি এটা বিচার তো দর্শকই করবে। আমার দৃষ্টিতে আমারটা অনেক ভালো, এখনো বলছি সত্যিই অনেক ভালো, কিন্তু আমার ভালো লাগাটাই চূড়ান্ত নয়, দর্শকের কাছে ভালো লাগতে হবে। সুতরাং দর্শককে আমি একটা কথাই বলবো যে ছবিটা দেখুন, তারপরে বিচারটা করুন, কারণ আপনাদের বিচারের উপরে নির্ধারিত হবে আমি সিনেমায় থাকবো কি থাকবো না। ওকে, সুভার কাছে আসছি। সুভার এটি প্রথম ছবি, পরবর্তী কাজের পরিকল্পনা কি? না, পরবর্তী আরো 4-5টা কাজ রেডি আছে, যেগুলো এই ছবির পরে আস্তে আস্তে রিলিজে যাবে। আচ্ছা, আর এছাড়া তো আমি গান করতাম, নিজের কিছু গান অলরেডি রেকর্ড করে ফেলছি, ওগুলোতে নিজে মডেলিং করে গানগুলোকে রিলিজ করে ফেলবো। একটা গান শুনবো নাকি ছোট্ট করে? এখন আজকে না, আজকে শুনি না, 4 লাইন। শুনি, নায়িকার সাথে গায়িকাও বটে, প্লিজ। কি বাংলা গান? এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। শেষ। দারুণ দারুণ। নাইস। শিপন, তোমাকে কি তোমার নায়িকা গান শুনিয়েছে কখনো এর আমরা আগে? খুব ভালো বন্ধু, আমরা আমার বার্থডেও খুব ভালো করে করে, আমরা মানে সবসময় যখন আড্ডা দিয়ে অনেক গান টান হয়। ওকে, শিপনের এই ছবি মুক্তির পর মানে পরবর্তী কি কি কাজ হাতে আছে আমি একটু জানতে চাই। আমার বসন্ত বিকেলের পর একদম পাইপলাইনে একদম 6টা ছবি রেডি আছে, তার মধ্যে সুজুকি, নীল ফড়িং, বন্ধন, তারপরে ভালোবাসার প্রজাপতি, তারপর হলো ইয়েস ম্যাডাম, এই 6টা একদম রেডি আছে। আর আরেকটা কাজ তো করছি আনওয়ান্টেড চাইল্ড, ওটা আমার কিছু দৃশ্যায়ন বাকি আছে, কিছু গান টানের দৃশ্যায়ন বাকি আছে, কিছু সিন বাকি আছে, ওটাও মোটামুটি 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আর তাছাড়া তো আমি ওটিটি প্ল্যাটফর্ম প্লাস আমি স্যাটেলাইটেও কাজ করছি বেছে বেছে, এই তো সব মিলে একটু ব্যস্ততাই যাচ্ছে। বাহ, দারুণ দারুণ। আয়োজনের আজকে একবারই শেষ পর্যায়ে চলে এসেছি, আয়োজনটা শেষ করতেই হবে। তবে বসন্ত বিকেল ছবির জন্য শুভকামনা, তোমাদের 3 জনের জন্যই, পরিচালকের জন্য শুভকামনা রইল। আয়োজন শেষ করব, তবে সুভার আরেকটা গানের সাথে আমি আজকের আয়োজন শেষ করতে চাই, কি বলো? প্লিজ প্লিজ, ভালোই তো লাগছে। আবার হ্যাঁ, তাহলে আগে থেকে বলতে হতো, প্রিপারেশন নিয়ে ওটা আমি টেস্ট করছিলাম, ওটা তো আমি শুনছিলাম, পরে শুনে আমার ভালো লাগলো। আমাদের ভালো লেগেছে বলে তো শুনতে যাচ্ছি। ওকে, সুভা তাহলে গান মনে করতে থাকুক, আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। দর্শক, এই ছিল জান অ্যান্ড মাইজা প্রেজেন্টস কালার্স 24 এর আজকের আয়োজনে। দেখা হবে আগামীতে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখে তোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখে দোলা।